সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ডক্টর সৈয়দ নিজার, দর্শন বিভাগের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমার সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন মাহমুদ হাসান কায়েস, সিনিয়র লেকচারার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। কায়েস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 12 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদ শিরোনাম দেখে আসি। 2009 জেলেদের জন্য সরকারের 6 মাসের বরাদ্দে একদিনের খাবারও জোটে না। হত্যা মামলার প্রধান আসামি যুবলীগের সভাপতি ও তার ভাইয়ের জন্য ওপর মহলের তদবির। 2010 বিচার ব্যবস্থায় দরিদ্রদের স্থান নেই, আইনগুলো ধনী বান্ধব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পদ্মা সেতু কাজ না করেই চুক্তির পুরো 116 কোটি টাকা উঠিয়ে নিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান, আরও 70 কোটির দাবি। 2011 দেশের উন্নয়ন নিশ্চিত করতে আরেকবার সুযোগ দিন প্রধানমন্ত্রী। বৈদেশিক মুদ্রার মজুদ কমে গেছে, চলতি হিসেবেও ঘাটতি। সরকারের কর্মসৃজন কর্মসূচির অতি দরিদ্রদের তালিকা তৈরিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হস্তক্ষেপ। 2012 বিশ্বজিৎ হত্যাকাণ্ডের হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। বিতর্কের মধ্যে যাত্রা শুরু, অবহেলায় টিকে থাকা মুক্তিযুদ্ধ জাদুঘর। বিআইএফএফএল মন্ত্রী সচিবের ভারে নিষ্ক্রিয়। 2013 সরকারের ব্যবসায়ী শাখা এফবিসিসিআই গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার 3300 কোটি টাকা ব্যয়, দাবি ওরিয়নের। 2015 চুয়াডাঙ্গায় বাউল উৎসবের আয়োজককে কুপিয়ে হত্যা। দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলা, চাপা পড়ে যাচ্ছে বিমা খাতের বড় আর্থিক কেলেঙ্কারি। 2016 ফেনীর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছে 22টি জেলা পরিষদের আওয়ামী লীগ প্রার্থীরা। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহণ নিয়ে আতঙ্ক। 2017 প্রধান বিচারপতি শূন্যতা, সংবিধান সংশোধন করে নয়। গুম থেকে নিখোঁজরা ফিরে এসে চুপ। 2018 একাদশ সংসদ নির্বাচন প্রচারের শুরুতেই রক্তাক্ত। ব্যাংক খাতে লুটপাট প্রসঙ্গে অর্থমন্ত্রী সিপিডির দাবি জাস্ট রাবিশ। 2019 সান্ধ্য কোর্স বন্ধে ইউজিসির নির্দেশনা। 150 ফর সিগ অ্যাজ জুট মিল ওয়ার্কার কন্টিনিউ হাঙ্গার স্ট্রাইক। 2020 পাওনা টাকা দিতে দেরি করায় 2 ব্যবসায়ীকে পিটিয়েছে রাজউক পরিচালক। 2020-2021 অর্থ বছরে বেনাপোল কাস্টমসে 5 মাসে রাজস্ব ঘাটতি 1000 কোটি টাকা। 98% ট্রেডস ডু নট পে ভ্যাট ইন ঢাকা। 2021 বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় দুর্গ গড়তে হবে বঙ্গবন্ধু একাডেমি। হিলি স্থলবন্দর অর্থ বছরে 5 মাসে ঘাটতি 35 কোটি 27 লাখ টাকা। 2022 সিলেটে কোনোভাবেই থামছে না টিলা কাটা দুর্যোগ ঝুঁকি। 2023 নির্বাচনে স্বতন্ত্র কৌশল, অস্বস্তিতে আওয়ামী লীগ। নিয়ারলি 1000 অপোজিশন পিপল জেইল সিন অগাস্ট। ব্যাংক অ্যাকাউন্টস উইথ টাকা 1 crore কিপ রাইজিং। শুরুতেই অধ্যাপক নিসার, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, গুম থেকে নিখোঁজরা ফিরে এসে চুপ। কোন রাষ্ট্রদর্শন গুমকে কিভাবে দেখে? বিগত 15 বছর ধরে যেটা দেখেছি, প্রায় সময় অনেকে গুম হয়েছেন এবং ফিরে এসেছেন, আবার অনেকে ফিরে আসেননি। ফলে যারা ফিরে এসেছেন তাদের পরিবার সৌভাগ্যবান, তারা নিজেরাও সৌভাগ্যবান, কিন্তু যারা ফিরে আসেননি তাদের জন্য আমাদের বুঝতে পেরেছেন যে একই সাথে পাশাপাশি বিবেচনা আনা উচিত। এই গুণের পরিমাণ এই পরিমাণ ছিল না ঔপনিবেশিক আমলে যতটা হয়েছে গত 15-16 বছরের মধ্যে দিয়ে। এটা এক ধরনের সংস্কৃতির পর্যায়ে যে পৌঁছেছে। বাংলাদেশে আইনের মধ্যে যে পুলিশকে যে ক্ষমতায়িত করা হয়েছে, কারণ আমাদের মাথায় রাখতে হবে মানে যে গুম যে সময় হয় এটা একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হয়, ফলে আমাদেরকে ব্যবস্থাপনা এবং আইনটাকেও কিন্তু জায়েজ করবার জন্য, এক্স্যাক্টলি জায়েজ করার জন্য আর কি। আমাদের প্রথমত কতগুলো আইনকে ধরা উচিত, যে আইনগুলো বুঝতে পেরেছেন যে এই ধরনের বিমানবীকরণ প্রক্রিয়া, বিমানব মানে হচ্ছে গিয়ে মানুষ হিসাবে একটা লোকের যে মানে অধিকার
অধিকার থাকার কথা, যেই অধিকার যে সময় থাকে না, এটাকে আমরা বলতে পারি এক ধরনের বিমানবীকরণ প্রক্রিয়া। বাংলাদেশের যে সংকটটা হয়েছে কি জানেন, মানে যে অনেক অংশেই মানে যে আমাদের সেই অধিকারগুলো থাকে না, এবং পাশাপাশি যে প্রক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্নভাবে আইনের মধ্যে দিয়ে এটাকে লেজিটিমাইজ করা হয়েছে। এটা যেমন মানে যে গুমের ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে কেউ ফিরে আসছেন, কেউ ফিরে আসছেন না। এখন যিনি ফিরে আসছেন না তার দিয়ে বুঝতেছেন যে আইনি প্রক্রিয়া খুব একটা বেশি আমরা গত মানে যে 15 বছর দেখিনি। পাশাপাশি আপনি যদি খেয়াল করেন যারা ফিরে এসেছেন, যেটা খুবই মানে নিউজের যে গুরুত্বপূর্ণ অংশ, চুপ হয়ে যাচ্ছেন, তার মানে হচ্ছে যে রাষ্ট্রের যে যন্ত্রটা তাদের মধ্যে এমন চাপ তৈরি করেছে, ফলে ওনার পক্ষে খুবই ডিফিকাল্ট যে সার্ভাইভ করতে হলে এই রাষ্ট্রে ওই সময়কার, সেটা হচ্ছে উনি আসলে মুখ খুলতে পারবেন না। এই ট্রমা থেকে উনি বেরোতে পারেন না, কোনটি আসলে? এটা আসলে ট্রমা তো একটা কারণ, পাশাপাশি এটা চাপও বোধ করেন যদি পুনরায় একই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চান না। হয়তোবা ওনাকে যে সময় ছাড়া হয়েছে, যদি রাষ্ট্র কোনো মানে যে সংস্থা নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো এই ধরনের শর্ত দেওয়া হওয়া থাকতে পারে। অনেকগুলো পত্রিকার মাধ্যমে আমরা তা দেখেছি আর কি। ফলে অনেকগুলো কারণ থাকতে পারে, বাট যেই কারণেই হোক না কেন, যে সেটা হচ্ছে যে ট্রমা অথবা হচ্ছে যে চাপ এবং পাশাপাশি হচ্ছে শর্ত, যেটাই হোক না কেন, সেটা হচ্ছে যে গ্রসলি বুঝতেছেন মানবাধিকারকে লঙ্ঘন করে। ফলে এইসব বিষয়গুলোকে আমাদের আরো একটু সচেষ্ট হওয়া উচিত। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তো মানুষের মধ্যে একটা হিউম্যান নেচার, যেটা মানুষ সাধারণত প্রতিবাদী হয়, প্রতিবাদ করে থাকে, এবং এই গুম থেকে ফিরে এসে যে ওই নির্মম বাস্তবতার মুখোমুখি যখন হয় মানুষ, সে যখন ফিরে আসে সে তো প্রতিবাদ করতে চাওয়া উচিত তার, বা প্রতিবাদের এক ধরনের মানসিকতা তার মধ্যে থাকে। কিন্তু এই মানসিকতা একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় কোন ধরনের থ্রেটের ফলে? আমরা গত কয়েকদিনে দেখলাম যে আয়নাগরের যাদের অভিজ্ঞতা আছে, যাদের একটা অংশ আসলে ফিরে এসেছেন, মানে যে তারা এমন ধরনের বুঝতে পারছেন মানসিক ট্রমার মধ্যে দিয়ে যান, এরপরে আসলে মানুষ হিসেবে থাকে যে তার যে আত্মমর্যাদা বোধ এবং বেঁচে থাকার যে ইচ্ছা থাকে না, এই কামনাগুলোই অনেক অংশে মরে যায় আর কি। বলে আপনি দেখবেন এই মানুষগুলো আসলে যারা ফিরে আসে তারা আসলে পূর্ণাঙ্গ মানুষ না। মানে এবং আত্মীয় স্বজনকে যদি অথবা পরিবারকে জিজ্ঞাসা করেন, আপনি প্রায় সময় দেখবেন কি জানেন, এরা অনেকেই বলে এই লোকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে মানসিকভাবে ওনাকে শেষ করে দেওয়া হয়। তার মানে এখানে যে নিপীড়নটা শুধু যে ওনাকে শারীরিকভাবে আটকে রাখা হচ্ছে তাই না, মানে মানসিকভাবে মোরালি একবারে বিলীন করে দেওয়া হচ্ছে আর কি। গত 15 বছর এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের অনেক নাগরিক গেছেন। সেক্ষেত্রে রাষ্ট্রেরও তো দায়িত্ব রয়েছে এই পরিবর্তিত পরিস্থিতির পর এইসব মানুষগুলোকে ট্রমা কাটানোর উদ্যোগ নেওয়া। সেই উদ্যোগগুলো কেমন হতে পারে? এটা কয়েক ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে যে এটা এক্সপেরিয়েন্স শেয়ারিং, যে কোনো ধরনের ট্রমা থেকে উত্তরণ করার প্রথম পর্যায়ে হচ্ছে কি এক্সপেরিয়েন্সটা, অভিজ্ঞতাকে শেয়ার করা আর কি। 2 নম্বর যেটা হচ্ছে পাশাপাশি ওনাদের কাউন্সেলিং প্রয়োজন, আমার এটা মনে হয়, এবং ওনাদের বুঝতে পারছেন এক ধরনের মানে যে কনফিডেন্স পাওয়া দরকার, যে বুঝতে পারছেন এই ধরনের পুনরায় অভিজ্ঞতার মাধ্যমে আবার যাবেন না এই বর্তমান রাষ্ট্রে। ফলে এই ধরনের কনসেন্টগুলো যদি বিল্ড আপ করা যায়, তাহলে হয়তো ওনারা খানিকটা কনফিডেন্স ফিরে পেতে। কিন্তু রাষ্ট্র যদি এই অভিজ্ঞতাগুলো নিজে না শোনে তার নাগরিকের কাছ থেকে এই ধরনের নির্মম অভিজ্ঞতার কথা, সেক্ষেত্রে রাষ্ট্র তো আবার ওই একই পথে ধাবিত হওয়ার যে সুযোগ, সেই সুযোগ থেকে যায়। আমাদের আসলে এক ধরনের মানে অধিনীতি দরকার রাষ্ট্রে। আমরা সংবিধানে যেটা দেখেছি, আমরা আলাপটা আসলে সংবিধান থেকে এসেছে এবং যেটা খুব ওতপ্রোতভাবে কানেক্টেড। সংবিধানের বড় অর্থে 2টো অংশ ভাবা হয়, একটা হচ্ছে ফাংশনাল বিট আর একটা হচ্ছে মূলত প্রিন্সিপাল বিট, যেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আমরা বলে থাকি। তো সাধারণত যে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো অ্যাসপারেশনাল থাকে আর কি। তো সেখানে এই অ্যাসপারেশনাল প্রিন্সিপাল বিট নিয়ে বুঝতে পেরেছেন আমাদের অনেক ধরনের বুঝতেছেন মানে যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা ভাবছিলাম যে এমন কোনো জিনিস আছে কিনা না যেটা আমরা বুঝতে পেরেছেন যে 71 এবং 24 দোনো জায়গায় বুঝতে পারছেন একই ধরনের হুকআপ করা যায়, এক্স্যাক্টলি। এখন যেটা দেখা গেল কি জানেন, এই একটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য আমরা সবাই হুকআপ করতে পারি, সেটা হচ্ছে কি জনগণের দৃষ্টি, দেশের জনগণ কী ধরনের রাষ্ট্র চায়। এটা খুবই সভরেন্টির সাথে কানেক্টেড, যেটাকে বলা হয় ইন্টারনাল সভরেন্টি। রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে তার একদম বুঝতেছেন লেন্স এবং শর্ত থাকতে পারে। ব্রিটিশ আমলে বুঝতেছেন আমার দাদা কি ছিলেন, সেটা হচ্ছে সাবজেক্ট ছিলেন, যেটাকে বলা হয় প্রজা, মানে যে এটা ওনার কাছে কি বুঝতেছেন। আপনি দেখবেন ব্রিটিশ আমলে কোনো সংবিধান ছিল না, অ্যাক্টের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হতো। তার কারণটা হচ্ছে কি যে এর অন্যতম লক্ষ্য হচ্ছে কি, সেটা হচ্ছে যে তার কোনো কনসেনসাস ওনার প্রয়োজন নেই। তবে এখানে মনে রাখা দরকার, আমার দাদা যে ধরনের প্রজা ছিলেন এবং হচ্ছে যে ব্রিটেনের বুঝতেছেন কুইন ভিক্টোরিয়ার যে প্রজা, এক প্রজা না কিন্তু ভিন্ন প্রজা, তাদের স্ট্যাটাসের পার্থক্য, কলোনিয়াল প্রজা। এক্স্যাক্টলি। এখন আপনি যদি খেয়াল করেন যে সেটা হচ্ছে, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে মানে বাংলাদেশ রাষ্ট্র কি বলা হচ্ছে অফিসিয়ালি আমরা হচ্ছে কি নাগরিক, কিন্তু নাগরিক হওয়ার মধ্য দিয়ে কিছু বুঝতেছেন আমাদের অধিকারগুলো থাকে। কিন্তু একটা ছোট একটা গল্প বলি, যে 2টা গল্প আমাদেরকে পিনপয়েন্ট করবে আসলে বাংলাদেশে আসলে আমরা আদৌ নাগরিক কিনা না, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে কি, আপনি দেখেন বুঝতে পারছেন যে এই উপমহাদেশে গত 150 বছরের মানে যে ধরুন ব্রিটিশ আমলে বলুন, পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে, যেটা হচ্ছে যে মানে বড় কিছু ইভেন্ট, যেটা হচ্ছে 71 এবং 47, এই সময় বুঝতে পারছেন যে মানে যে পরিমাণ লোক মারা গেছে। এছাড়া পলিটিক্যাল কারণে মানে লোকের মৃত্যুর হারটা আপনি যদি খেয়াল করেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় হত্যাযোগ্য হয়েছে কি, সেটা হচ্ছে যে 1919 সালে 14 এপ্রিলে অমৃতসরের
জালালাবাদীরা, যেখানে হচ্ছে বুঝতেছেন ধারণা করা 300 থেকে 400 লোক মারা গেছে। এবং এটা কী কারণে হয়েছিল সেটা হচ্ছে যে একটু আগে যে আইনটার কথা বলছিলাম, অ্যানার্কিস্ট অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্ট, যেটা কী করেছিল যখন তখন যাকে তাকে মানে যে ওই গ্রেপ্তার করে নেওয়া, আন্দামান দ্বীপে পাঠিয়ে নেওয়া, তখন যেটা হয়েছিল যে পাঞ্জাবের 2জন নেতাকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে আন্দামান দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। গান্ধী আসার প্ল্যান করছিলেন অমৃতসরে, ঠিক তখন বুঝতে পারছেন ওনাকে আসতে বাধা দেওয়া হলো। তো তখন এই অবস্থাতে বুঝতে পেরেছেন যেটা হলো যে ওই পাঞ্জাবের লোকজন ভাবছিল কি জানেন, সাধারণত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে একোন্নত হওয়া। আমরা জানি যে সেটা কম্বোডিয়া থেকে শুরু করে আফগানিস্তান পুরো পয়লা বৈশাখী হয় কিন্তু 13, 14, 15ই এপ্রিল। 14ই এপ্রিলে তারা সমাবেত হচ্ছিল, তখন কর্নেল ডায়ার উনি নির্দেশ দেন বুঝতে পারছেন গুলি ছোড়ার জন্য, এবং প্রায় মানে 300 থেকে 400 লোক মারা যায়। এখন আপনি সেই পরিস্থিতি থেকে আসুন বাংলাদেশে 2024 সালে। 24 সালে বুঝতে পেরেছেন সেই রাষ্ট্র মেকানিজম যে সময় হত্যাযোগ্য চালাচ্ছে সেটা হচ্ছে 1,500 থেকে 2,000, আমরা এক্সাক্ট নাম্বার এখনো জানি না। এবং হচ্ছে বুঝতে পারছেন যে উইন্ডেডের সংখ্যা পাওয়া হচ্ছে বুঝতে পারছেন 30 থেকে 40,000, ধারণা করা 50,000 পর্যন্ত হবে। হিউজ নাম্বার। এটা কি আপনি ভাবতে পারেন যেটা হচ্ছে যেই রাষ্ট্রের একজন প্রজা নিষ্পেষণমূলক তারও অবস্থা বুঝতে পেরেছেন এই ধরনের ভয়ঙ্কর অবস্থা হয়নি যেটা হচ্ছে আমাদের 24 সালে হয়েছে। ফলে বুঝতে পেরেছেন আমাদেরকে পুনরায় বুঝতে পারছেন ভাবা দরকার যে আমরা আসলে কি পরিষ্কার কি জানেন, আমরা এই রাষ্ট্রে আসলে নাগরিকের যে অধিকার মত প্রকাশ এটা আসলে আমাদের নাই। তাহলে আমরা আসলে কি এখানে সিম্পলি একটা মানব হিসাবে আমার যে অধিকার পাওয়ার কথা আমরা আসলে সেটা পাই না এই রাষ্ট্রের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের মেটা প্রিন্সিপাল হওয়া উচিত কি সেটা মানবীকরণ করা। এবং আমরা বলছি কি যে নাগরিক শব্দ অথবা জনগণ, এই শব্দগুলো কিন্তু খুবই পলিউটেড শব্দ, একটু পরিষ্কার করে রাখি। সেটা হচ্ছে যে আমাদের সংবিধানও যদি দেখেন 72-এর সংবিধান, এইটার মধ্যে নাগরিক শব্দ বুঝাচ্ছেন বিভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। কখনো গ্রিক সিটিজেন অর্থে ব্যবহার করছে, কখনো হইতেছে বুঝাচ্ছেন রিপাবলিকান অর্থে ব্যবহার করছে। এই দুইটা কনসেপ্ট কিন্তু ভিন্ন। পাশাপাশি জনগণ সেটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে আসা, মানে পপুলেশন শব্দ। রীতিমতো গান্ধী বুঝেছেন 30-এর দশকে ওনার রীতিমতো মাথার মধ্যে চাপ তৈরি হয়েছিল জনগণ কে হবে ভারত স্বাধীন হলে, কারণ কি জানেন জনগণ হওয়ার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। কিন্তু আমরা এই রাষ্ট্রে আসলে কোনো কিছু না, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কি অংশীজন। তো আমরা বলছি কি জানেন নাগরিক শব্দ আমাদের বাদ দেওয়া উচিত, জনগণ শব্দ বাদ দেওয়া উচিত। আমাদের বুঝতে পারছেন একটা শব্দ নতুন তৈরি করা উচিত, সেটা হচ্ছে রাষ্ট্রের অংশীজন, সংক্ষিপ্ত রাষ্ট্রজন হিসাবে। আমরা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রজন, এবং তার বুঝতে পারছেন মানবিকায়ন করাই হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ পড়ে এই রাষ্ট্রটাকে। এবং এটা ধন্যবাদ নিজার ভাই, আপনার কাছ থেকে শুনবো। কায়েস ভাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম চুয়াডাঙ্গায় বাউল উৎসবের আয়োজককে কুপিয়ে হত্যা। ঠিক কিছুদিন আগেও আমরা দেখলাম নারায়ণগঞ্জে একটা শ্রেণী বাউল গান বন্ধ করে দিয়েছে। দেশ কি তবে এই একই প্যাটার্নে চলছে আগে পরে? এই বিষয় দুইটি বিষয় কি আপনি কোনো যোগসূত্র পাচ্ছেন কিনা? সাবকন্টিনেন্টে অর্থাৎ বাংলাদেশে পার্টিকুলার যদি আমরা খেয়াল করি, এই শুধু বাউল গান না, আপনি যদি কল্পনা করেন এখানে জারি গান যদি কল্পনা করেন অথবা গজল যদি কল্পনা করেন, এগুলো কিন্তু সবই আমাদের কিন্তু পার্ট অফ কালচার। এগুলোকে বাদ দিয়ে আপনি কিন্তু কখনো বাঙালি হিসাবে অথবা বাংলাদেশের লোককে কখনো চিন্তা করতে পারবেন না। আপনি যদি বাংলাদেশে এখন কল্পনা করেন যে ঠিক আছে পয়লা বৈশাখকে দিয়ে বাদ দিয়ে কি বাংলাদেশে কখনো চিন্তা করতে পারবেন? এখন এটাকে যদি জুড়ে দেওয়া হয় যে এটা একটা মানে ইসলাম বিদ্বেষী একটা কোনো কিছু, এবং তাহলে কিন্তু সেটা হবে না। আওয়ামী লীগ সরকার বলেন গত 15 বছর ইসলামকে অন্যভাবে একটু ব্যবহার করার চেষ্টা করছে, এবং যার কারণে দেখবেন যে প্রত্যেক বছরে কোথাও না কোথাও আপনি দেখবেন যে বাউল গানটাকে এক ধরনের বন্ধ করা অথবা বাউল গান যারা আয়োজন করার চেষ্টা করছে। আপনি যদি খেয়াল করেন যে এখানে হয়তো ভুলে যাবেন রাজবাড়িতে একসঙ্গে 28 জন বাউলকে শাস্তি দেওয়ার চিন্তা, সেটা কারা করছে? সেটা কিন্তু আওয়ামী লীগের লোকজন করছে। আপনি যদি 14 সালে কল্পনা করেন মুক্তার হোসেন যে যশোরের, তাকেও কিন্তু আসলে একজন আওয়ামী লীগের ইউনিয়ন কর্মী, সে কিন্তু তাকে টর্চার করার চেষ্টা করছে। আবার যদি গত বছর যদি আপনি রাধাপদ যে যাকে, সেটাও কিন্তু একজন আওয়ামী লীগের লোক করার চেষ্টা। তার মানে আওয়ামী লীগ যে কোনোভাবে হচ্ছে এক ধরনের ইসলামটাকে ইসলামকে এটা ব্যবহার করে তারা একমাত্র অর্থাৎ তারা সব দিকে থাকার চেষ্টা করে। একদিকে তারা হচ্ছে ইসলামকে ব্যবহার করার চেষ্টা করতেছে, একদিকে আবার মুক্তিযুদ্ধকে ব্যবহার করার চেষ্টা, দুইটাকে তারা কিন্তু আসলে মিক্স আপ করে ফেলছে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু সবার পার্টিসিপেশন আছে, এখানে সব ধর্মের পার্টিসিপেশন আসে। আপনারা যদি আদিবাসী কল্পনা করেন, তারাও কিন্তু মুক্তিযুদ্ধে নানাভাবে অংশগ্রহণ করছে, সবাই। কিন্তু এটা আওয়ামী লীগ কোনোভাবে হোক এটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে, এবং আওয়ামী লীগ এবং যারা কারা করতেছে এটা আওয়ামী লীগের লোকজন করতে। এবং আপনি যদি নারায়ণগঞ্জেরটা খেয়াল করেন, নারায়ণগঞ্জেরটা হচ্ছে যে আব্দুল আওয়াল যে একজন আওয়ামী লীগের নেতা আর কি, সে আসলে যে আমরা দেখলাম যে রিপোর্টে সে হচ্ছে শামীম ওসমানের লোক, এবং সে কিন্তু আসলে এটাকে বন্ধ করেছে। তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা মনে করবো যে গত 15 বছরের এটা কন্টিনিউশন, যেটার একটা যে কোনোভাবে একটা রাজনৈতিক হাতিয়ার। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি যেটা মেনে নিতে পারেনি, যে হুট করে তারা ক্ষমতায় নাই, এটা তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারেনি। কারণ তারা গত 15 বছর যেভাবে দেশকে পরিচালনা করে এবং হুট করে তারা নাই, এবং এই নাইটা এটা তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না, এবং তারা যে কোনোভাবে একটা রাষ্ট্রের একটা স্পেস তৈরি করার চেষ্টা, এবং তারা
এই সবচেয়ে যেটা প্রথম যেটা হাত দেওয়ার চেষ্টা যে বাউলটাকে তারা একটা নেওয়ার চেষ্টা করছে, এই বাউলের মধ্যে দিয়ে তারা এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা, যেটার মধ্যে দিয়ে তারা একটা হয়তো এই দেশে একটা অন্য এবং কোনো একটা এটার পরিস্থিতি- মাধ্যমেই কিন্তু সাম্প্রদায়িক উস্কানি এবং যদি খেয়াল করেন এই যে বাউলটাকে আমি জাস্ট কয়েকদিন আগে যেদিন এই নারায়ণগঞ্জে যেটা হলো, এটাকে নিয়ে যে আনন্দবাজার একটা পত্রিকা, এবং তারা আনন্দবাজার পত্রিকা যেটা করার চেষ্টা করছে, বাউলকে লিঙ্ক করে তারা কিন্তু তাদের অর্থাৎ হিন্দু ধর্মের যে মাইনরিটি কমিউনিটি বাংলাদেশে কোনো স্পেস নাই সেটাকে তারা এস্টাবলিশ করে, এবং সেটা দেখবেন যে আপনি যদি রিপোর্টটা পড়েন যে বাউলটা হচ্ছে জাস্ট প্রথম পার্টটা, বাকি পার্টটা কিন্তু পুরোটাই হচ্ছে হিন্দু মাইনরিটি, যে তারা হিন্দুকে হাইলাইট করেছে যে নানাভাবে যে বাংলাদেশে অর্থাৎ হিন্দু মাইনরিটিদের জায়গা নেই এবং তারা নানাভাবে টর্চার হচ্ছে, এটাকে হাইলাইট করা যায়। এবং যে কারণে কিন্তু আসলে ইন্ডিয়ান মিডিয়া যে প্রপাগান্ডাগুলো চলার চেষ্টা করছে, তারা কিন্তু একটা স্পেস নেওয়ার চেষ্টা করছে, মানে গত 15 বছরের ধারাবাহিকতা এটা। এবং যদি আপনি এটাকে খেয়াল করেন যে আসলে ইন্ডিয়া যদি কল্পনা করি, মানে ইন্ডিয়া তার মানে এখানে শেখ হাসিনা সরকার এই সাংস্কৃতিক অঙ্গনকে মানে নিজের রাজনীতির সুবিধাজনকভাবে ব্যবহার করার টুলস হিসেবে ব্যবহার করার চেষ্টা এবং করেছে। এটা আরেকটা এবং জিনিস, যখনই সেটি পারেনি তখনই সেখানে হামলা বা নির্যাতন নিপীড়ন নেমে এসেছে। এবং আরেকটা ছোট্ট জিনিস কথা বলি, সেটা হচ্ছে যে বাউল আমরা তো একটা ধরতেছি যে তাদেরকে ফিজিক্যালি আমরা আসল করতেছি, এই যে বাউলদের সঙ্গীত যে নানা ধরনের ফিউশন হচ্ছে এবং তাদেরকে ধরেন যে নানা ধরনের কনসার্টে নিয়ে এসে জোর করে ধরেন যে এই শিল্পকলায় বঙ্গবন্ধুর অনুষ্ঠানে নিয়ে এসে তাদেরকে ধরেন ফিউশন গান গাওয়ান, কিন্তু তাদের যে গানের যে এই যে বিকৃতি করা হচ্ছে, তাদের কিন্তু কপিরাইট আছে, কিন্তু তারা হয়তো ধরেন যারা বাউল করে তারা কিন্তু রিচ না, যদি আমরা বলি তাদের কিন্তু ধনী না, মানে নিজেদের দলীয়করণ করেছে। এবং দলীয়করণ না, তারা কিন্তু বলার সাহসটা নাই যে তুমি আমার গানটাকে বিকৃতি করতেছে। এভাবেই কিন্তু আসলে বাউল সঙ্গীতে নানাভাবে আসলে মানে দমন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা বাউল গানটাকে নিয়ে তারা নিজের মতো ফিউশন করে তারা এটা মার্কেটে ছাড়ার চেষ্টা করতেছে, কিন্তু বাউলরা বলতে পারতেছে না, এটাও কিন্তু এক ধরনের তাদের এক ধরনের নিপীড়ন এক ধরনের। সো এইটা আসলে বন্ধ করতে হবে। তারপরে ধরেন যদি আমরা খেয়াল করি যে বাউল গানটা যদি আর একটা কল্পনা করি যে ইউনেস্কো এটা কিন্তু একটা ইনটেনজিবল যেটা একটা হেরিটেজ হিসাবে ডিক্লেয়ার করছে, তার মানে বাউল কিন্তু আমাদের পার্ট অফ সংস্কৃতি। সো এটাকে বাদ দিয়ে আপনি কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে কখনো কল্পনা করতে পারবেন না। নিজার ভাই, আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম সান্ধ্য কোর্স বন্ধে ইউজিসির নির্দেশনা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি এই ধরনের কোর্স শুধু টাকার জন্যই খোলে, নাকি এখানে কর্পোরেট শ্রমিক তৈরির জন্য বহিঃশক্তির কোনো আগ্রহ আছে? ইউজিসি যে কারণে মূলত এটাকে আসলে মানে বন্ধের নির্দেশনা দিয়েছেন খুব স্পেসিফিক কারণে। স্পেসিফিক কারণটা আসলে কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে, সেটা হচ্ছে যেমন কোনো একটা বিভাগ তার বিভাগের শিক্ষকরা একজনে এগ্রি করলেন যে ওনারা একজনে ইভিনিং কোর্স অফার করবেন। লার্জলি এটা হয়ে থাকে সাধারণত মাস্টার্স লেভেলে, স্নাতকোত্তর লেভেলে। ওইখান থেকে যে টাকাটা সাধারণত অন্যান্য স্টুডেন্টরা যে টাকাটা পে করেন তা থেকে অনেক বেশি টাকাটা আসলে পে করেন হচ্ছে যে ইভিনিং যে স্টুডেন্ট যারা আর কি। 2 নম্বর হচ্ছে যে সময় এদেরকে এনরোল করা হয় সেই সময় মান নিয়ন্ত্রণ করা হয় না, এটা হচ্ছে প্রথম সমস্যা। 2 নম্বর হচ্ছে যে টাকাটা গ্রহণ করা হচ্ছে সেটা বুঝতেছেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই টাকাটা কি ইউনিভার্সিটিতে যাচ্ছে নাকি শিক্ষকরা ভাগ বাটোয়ারা করছেন। সেটা হচ্ছে যে এটা মূলত যে কাজটা করা হয় খুব সার্টেন প্রপোর্শন, মানে খুব ক্ষুদ্র প্রপোর্শন 10 থেকে 15%, কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে সেটাও আসলে যায় না ইউনিভার্সিটির ক্ষেত্রে। ফলে ডিপার্টমেন্টে কী করেন সেটা হচ্ছে যে এই পুরো টাকাটা একদম স্যালারি হিসাবে ওনারা ভাগ করে নিয়ে থাকেন। এটা হচ্ছে মূল স্ট্রাকচার। ধরুন ইভিনিংয়ে বুঝতেছেন আমাদের এখানে দক্ষ শ্রমিকের জন্য যদি ইভিনিংয়ে এটা করতেই হয় তাহলে সেটা হচ্ছে 2টো জিনিস এনশিওর করা দরকার। প্রথম হচ্ছে যে মান নিয়ন্ত্রণ, যাদের যে এনরোলমেন্ট করা হচ্ছে স্টুডেন্ট যথেষ্ট মানসম্পন্ন। সেকেন্ডলি যে টাকাটা আসবে সেটা হচ্ছে মূলত বুঝতে পেরেছেন যাবে হচ্ছে ইউনিভার্সিটি প্রপোর্শনের টাকারে বুঝতে পেরেছেন, মানে যে পরিমাণ স্যালারি ওনার ইউজুয়াল স্যালারি সেই প্রপোর্শন রেশিও আকারে অথবা এক্সট্রা আওয়ার কাজ করছেন বলে ওনাকে একটা অতিরিক্ত টাকা দিতে পারে। বাট হচ্ছে যে এখন যে স্টাইলে হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, সেটা হচ্ছে কি একমাত্র ইউজের জায়গা থেকে আর কি। বাট আমার ধারণা কি যে মূলত যেহেতু কারেন্টলি এই প্র্যাকটিসটা নাই, এই কারণেই আসলে এটাকে ওই সময় নিষিদ্ধ করা হয়েছিল। জি, ধন্যবাদ নিজের ভাই। কায়েস ভাই, আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম আমরা, সেটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহণ নিয়ে আতঙ্ক। বলা হয়েছিল তাদের কর্মসংস্থান হবে, কর্মসংস্থান তো পায়নি, উল্টো তাদের কৃষি জমি নষ্ট হয়েছে। মানুষের জন্য উন্নয়ন নাকি উন্নয়নের জন্য মানুষ? এই প্রশ্ন কি সবগুলো একটি সরকার ভুলে যায়, বেমালুম ভুলে যায়? এর কারণটা কি আসলে? গত 15 বছর দিয়ে যদি দেখি আমরা, আসলে এটা বলা উচিত যে এই সরকার মানুষের জন্য না, আসলে এটা ছিল মনে হচ্ছে যে কিছু কুক্ষিগত লোকের জন্য, আসলে মানে ভবনের জন্য, ব্রিজের জন্য। ভবন না, আমি বলবো যে গুটি কয়েক লোকের জন্য এই সরকারটা। যদি আপনি অর্থনৈতিকটাকে দেখেন, একটা আমি এই নিউজ পেপারে দেখলাম, যেটা হচ্ছে একটা রিপোর্ট, সেটা হচ্ছে যে ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউট তারা একটা রিসার্চ করছে, এবং রিসার্চে তারা দেখছে যে
পুরো বাংলাদেশে 21 জনের কাছে আপনি যদি কল্পনা করেন 500 মিলিয়ন যে ডলার, তার মানে যদি আপনি খেয়াল করেন যে 5000 করোড় টাকা শুধু 21 জনের কাছে, তাহলে বাকি যে আমরা খেয়াল করি পুরো দেশের, আমরা যেখানে 18 কোটির মানে জনগণের, সেখানে পুরো মাত্র 21 জনের, তার মানে কি এখানে বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে মানে যে পুরো রাষ্ট্রটা হচ্ছে শুধু অর্থাৎ কিছু 21 জনের কাছে মনে হচ্ছে। এবং জনগণ যে এই সরকারের অর্থাৎ জনগণ যে একটা রাষ্ট্রের স্টেক হোল্ডার, সেইটাকে এই সরকার কখনো ভ্যালু দেয়নি। এবং সে কারণে যদি আপনি খেয়াল করেন, আবার যদি খেয়াল করেন এখানে যে আরেকভাবে তারা হচ্ছে পুরো রাষ্ট্রটাকে চালানোর চেষ্টা, তারা রাষ্ট্র বলতে এটাকে বোঝানোর চেষ্টা করতেছে যে রাষ্ট্র শুধু কিছু ডেভেলপমেন্ট করবে, রাষ্ট্র আর কোনো দিকে তাকাবে না, রাষ্ট্র শুধু ব্রিজ করবে, রাষ্ট্র কিছু বিল্ডিং করবে, রাষ্ট্র কিছু যেমন কিছু হসপিটাল করবে, এবং রাষ্ট্র কিছু আর কিছু রোড করবে। কিন্তু জনগণের জন্য যেখানে চাকরির বাজার নাই, আপনি চিন্তা করেন গত 15 বছর কোনো কিন্তু ইন্ডাস্ট্রি নাই, আপনি চিন্তা করেন গত 15 বছর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো ধরনের ইন্ডাস্ট্রি গ্রো করেনি, তাহলে মানুষ যাবে কোথায়? আপনি যদি এখন খেয়াল করেন বাংলাদেশে আইটি সেক্টর, আমি যদি খেয়াল করি যে গত 15 বছর ইন্ডিয়ানরা দখল করে ফেলছে। আবার যদি গার্মেন্টস সেক্টর খেয়াল করেন, তাদের সিও সেটা যদি আপনি দেখেন যে শ্রীলঙ্কাটা দখল করছে। অথচ আমাদের দেশের যে গত 15 বছর যে পরিমাণ ব্রেন ড্রেন হয়েছে, যারা আমাদের দেশে কন্ট্রিবিউট করতে পারতো সেই তারা কিন্তু চলে গেছে। কিন্তু কেন চলে গেছে? তারা ক্ষোভ থেকে চলে গেছে যে আমি আমার নিজের দেশে আমি আমার কোনো প্রাপ্য জায়গাটাকে পাচ্ছি না, আমি আমার নিজের দেখে আমার মেধাটাকে কাজে লাগাতে পারছি, আমি কেন থাকবো? সেখানে সাধারণ মানুষ যদি আমরা খেয়াল করি যে 130 জনের জমি নেওয়া হয়েছে এবং তাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে তারা 3 গুণ পরিমাণ টাকা পাবে এবং তাদের হচ্ছে 0.03% হচ্ছে তারা একটা বেনিফিট পাবে, এবং তারা কিন্তু আজ পর্যন্ত সেটা পায়নি। এবং তারা একটা গ্রামের মানুষ যদি কল্পনা করেন, এখন আমাদের আসলে এত ইন্ডাস্ট্রি নেই, একমাত্র আমরা যদি নির্ভর করি সেটা গার্মেন্টস, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু আসলে যদি খেয়াল করি অতটা স্টেবল, অনেকটা স্টেবল না, সেটাও অনেক ভোলাটাইল সিচুয়েশন, অনেক সময় বেতন হয়, অনেক সময় বেতন হয় না। কিন্তু গ্রামের মানুষের কিন্তু ওই জমিটাই কিন্তু আসলে একমাত্র শেষ সম্বল। এখন ওই জমিটাকে যদি তাকে আশ্বাস দেওয়া হয় এবং যেখানে সে থাকবে তার স্থাবর যদি তাকে দিতে হয়, তার তো সেটাকে ফিল আপ করতে হবে। কিন্তু রাষ্ট্র একটা হচ্ছে যে গত 15 বছর যেটা হচ্ছে জন্য মানুষকে বিলীন করে দিচ্ছে, এবং রাষ্ট্র আসলে হাসিনা সরকার যেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবল না জনগণের প্রতি, কারণ সে ধরে নিচ্ছে যে আমার তো আসলে জনগণকে কখনো কৈফিয়ত দিতে হবে না, জনগণকে। সো যার কারণে কিন্তু সে যা ইচ্ছে তাই করতেছে, এবং যার কারণে কিন্তু আজকে এই যে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু আমরা যদি খেয়াল করি যে জনগণ কিন্তু টাকাটা পাচ্ছে না। জি, ধন্যবাদ কায়েস ভাই। নিজার ভাই, আরেকটি সংবাদের শিরোনাম আমরা দেখলাম, জেলেদের জন্য সরকারের 6 মাসের বরাদ্দ, একদিনেও খাবার জোটে না। আপনার মতে দারিদ্র্য বৈষম্যের এই চক্র ভাঙতে কোন ধরনের দার্শনিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন? কাউকে কোনো কিছুকে নিষিদ্ধ করছেন, তখন তার বুঝতেছেন অল্টারনেটিভ লিভিংটা কী হবে, এটা একটা বিষয়। পাশাপাশি যেটা হচ্ছে যে মানে কম্পেনসেটিভ জাস্টিস যেটা আমরা বলে থাকি, তাকে এত কম্পেনসেট করা, এখন তাকে 6 মাসের কাজ বন্ধ করার বলতে বলা হচ্ছে মাছ ধরতে, কিন্তু হচ্ছে তাকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 1 মাস মানে একদিন মাত্র হবে। একদিন যদি তার না চলে, তাহলে খুব স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটবে, সে তো বাধ্য হবে কোথায় যেতে, মাছ ধরতে যেতে। ফলে সে অবৈধভাবে মাছ ধরবে, অবৈধভাবে যদি মাছ ধরে বুঝতে চান তাকে আবার 6 মাসের সম্ভবত শাস্তির বিষয়। সেটাও কি তার মানে হচ্ছে শাস্তিটা দেওয়া হচ্ছে কেন? ভয় ভীতি দেখানোর জন্য। অনেক সময় শোনা গেছে কি যে নৌকাগুলো কনফিসকেট করা হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো হচ্ছে কি জানেন অমানবিক। তার মানে হচ্ছে যে আপনি আইনকে এমনভাবে কড়া করছেন যেটা হচ্ছে কি জানেন যে সে যাতে ভয় না করে। তার মানে হচ্ছে আপনি যে এই জেলেকে নিজেদের বিবেচনা করা হয়নি, এবং জেলেকে যে বুঝতে পেরেছেন আপনার দেশের যে নাগরিক, তারও যে অধিকার আছে আপনার দেশের সম্পদ, সেটা ভাবছেন না। কিন্তু অন সেম টাইম কি আমাদের তো আবার কি করা দরকার, সেটা হচ্ছে যে মানে যে মাছ যদি পুরো বছর ধরা হয় তাহলে তো উৎপাদন কমে যাবে। ফলে আপনাকে তো কোনো না কোনোভাবে বুঝতে পারছেন তাকে কম্পেনসেট করতে হবে, এবং ন্যায্যভাবে, যাতে করে এই 6 মাসে চলতে পারে। এখন সব এলাকার যে বুঝতে পারছেন কম্পেনসেশন এক হবে তা না, কিছু কিছু এলাকা আছে বুঝতে পারছেন এলাকা বেসিসে কোথাও তারা অল্টারনেটিভ জব পেতে পারে, সেখানে হয়তো কম দিনের দিনে যেখানে আসলে অন্য কোনো জবই অ্যাভেলেবল না, এবং নাগরিকের এই পদটি তো নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একদম একদম মানে তখন তো উনি তার মৌলিক অধিকারে মানে খর্ব হচ্ছে, মৌলিক অধিকার আটকে দেওয়া হয়, তার কর্মসংস্থান না হলে তার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান সবই তো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা তো তাকে অপরাধী করতে মানে বাধ্য করা, মানে হচ্ছে আপনি একদিনের যে সময় দেবেন সে তো বাধ্য হবে বুঝতে অপরাধ করতে, কারণ হচ্ছে আবার জেলে মানে যে মাছ মারতে যেতে গোপনে যাবে, এবং অনেক ক্ষেত্রে সে ধরাও খেতে পারে, বুঝতে পেরেছেন। ফলে এটা তো আপনি যে সময় আপনি একদিনের কম্পেনসেশন দিচ্ছেন, তার মানে হচ্ছে সে বাধ্য করা তাকে মানে যে এই ধরনের কর্মকাণ্ড, মানে এগুলো পরিবর্তন আনা প্রয়োজন। জি, ধন্যবাদ নিজার ভাই। কায়েস ভাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম, বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় দুর্গ গড়তে হবে,
বঙ্গবন্ধু একাডেমি এরকম একটি ঘোষণা দিয়েছিল। অন্য ভাস্কর্যগুলোর উপরে তো খুব একটা আঘাত আসেনি। হাসিনা ক্ষমতায় থাকতেই তার বাবার ভাস্কর্যের উপর আঘাত আসলো কেন? ভাস্কর্যের মধ্যে দিয়ে আমরা একটা দেশের কৃষ্টি কালচার কিন্তু আমরা যদি জানতে চাই, যাতে এটা মানুষ আসলে ধরেন চলতি পথে জানতে পারে এই দেশের কালচারটা কি, সেই উদ্দেশ্যে কিন্তু আসলে ভাস্কর্য নির্মাণ করা। এবং সেই উদ্দেশ্যে কিন্তু আপনি বিভিন্ন দেশে দেখবেন যে বিদেশি কান্ট্রিগুলোতে তারা কিন্তু তাদের কালচারকে ইতিহাসকে ধরার জন্য আসলে সেটা। কিন্তু আমি যদি খেয়াল করি যে বঙ্গবন্ধুর ভাস্কর্যটাকে যে ভাঙ্গা হলো, এইটার আসলে প্রেক্ষাপট আসলে কেন ভাঙা হলো, তার জন্য প্রেক্ষাপটটা প্রথম বোঝা উচিত। যে গত 15 বছর মানুষের যে না পাওয়া, মানুষের যে নানাভাবে যে টর্চার, যে মানুষের যে ফ্রিডম স্পেস নাই, মানুষের যে নির্যাতন যে শিকার, ব্যথাগুলো আসলে ওই জায়গা থেকে আসলে বঙ্গবন্ধুকে ভাস্কর্যটাকে ভাঙা হয়েছে। আসলে বঙ্গবন্ধু হিসাবে মানুষ যে ভাস্কর্যটা ভাঙছে, আসলে আমার কাছে মনে হয় না যে এটা আসলে হাসিনার উপর আসলে প্রাইম মিনিস্টার, যদি আমি তখনকার প্রাইম মিনিস্টারের উপর আসলে কেউ কোনো ধরনের কথা বলতে পারতো না। বললেই নানা ধরনের যে আমরা বলছি ডিজিটাল অ্যাক্ট, তারপরে ধরেন যে এগুলোকে দিয়ে মানুষকে মানুষকে মানে ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে আমরা বলি, যে ডিজিএফআই ধরে নিয়ে গেল, তারপরে সে নাই হয়ে গেল, সে এই ভয় থেকে কিন্তু কিছু বলতে পারেনি। গত 15 বছরে সারা বাংলাদেশে আমি যেটা দেখলাম আর কি, প্রায় 10,000-এরও বেশি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মানে ভাস্কর্য তৈরি করা হয়েছে পুরো বাংলাদেশে। এখন এইটা তো আসলে মানে আমার কি আর কোনো কিছু নাই বাংলাদেশে? শুধু কেন এক ব্যক্তিকে করতে হবে? এবং সেটা হচ্ছে যে এই এক ব্যক্তিকে করছে আর কি, করার কারণে যদি আমরা খেয়াল করি সব জায়গায় শুধু বঙ্গবন্ধু কালচার যদি আমরা কাল্ট বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, এক ধরনের এটা আসলে এটা বলবো যে প্রধানমন্ত্রী হাসিনা যদি আমি বলি, বঙ্গবন্ধুর কন্যার কারণে আসলে তার যে অসম্মানটা আসলে তার কারণে, এটা আসলে মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যে তাকে না করতে পেরে অর্থাৎ তার বাবার উপর দিয়ে করার চেষ্টা করছে। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, তাহলে আমি আসলে এই কাজ থেকে আসলে ওই দৃষ্টিভঙ্গি থেকে এটা মানে করার চেষ্টা করছি। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? আমার কাছে একটাই পরামর্শ, যেটা হচ্ছে যে জনগণের পালস বুঝতে হবে, জনগণ কি চায়। কারণ জনগণ এখন কিন্তু মানে চিন্তা চেতনায় অনেক আধুনিক। জনগণ থেকে বুঝে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আসলে তারা কি চাচ্ছে। এবং আমরা যদি আসলে এক পরিবারের সদস্য হই, তাহলে আমি মনে করবো যে বর্তমান সরকারকে একটু সময় দেওয়া উচিত এবং হুটহাট কোনো একটা জিনিস নিয়ে আন্দোলন না করে তাকে একটা স্পেস দেওয়া উচিত, যাতে সে আসলে একটা টাইম পায়। আমার মনে হয় এই সরকার অনেক ভালো কিছু করতে পারবে। জি, ধন্যবাদ। নিজের ভাই, সরকারের কাছে আপনার প্রত্যাশা কি, পরামর্শ কি? প্রথম এবং প্রাইমারি অর্থনীতি জোরদার করা, পাশাপাশি যেটা হচ্ছে কিছু আন্তর্জাতিক আইন, যেমন হচ্ছে গুম থেকে শুরু করে অন্যান্য যে নিপীড়নমূলক যে আইনগুলো আছে বাংলাদেশে, তা আন্তর্জাতিক আইনের আদলে বসে রিভাইজ করাটা খুবই জরুরি। তাহলে যেটা মানে হবে সেটা হচ্ছে ভবিষ্যতে আর কোনো সরকার এই ধরনের নিপীড়ন সাধারণ মানুষের মধ্যে উপরে চালাতে পারবে না। এই ধরনের একটা রাষ্ট্র আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ নিজার ভাই, ধন্যবাদ কায়েস ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।